নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত, আজকের অষ্টাদশ পর্ব। ছেলেকে সঙ্গে লইয়া অপু প্রথমে মনসাপোতা আসিল। বছর ৬-৭ এখানে আসা ঘটে নাই। এই সময়ে দিন কয়েকের ছুটি আছে। এইবার একবার না দেখিয়া গেলে আর আশা ঘটিবে না অনেক দিন। ঘরদোরের অবস্থা খুব খারাপ। অপুর মনে পড়িল, ঠিক এই অপরিষ্কার ভাঙা ঘরে এই বালকের মাকে সে একদিন আনিয়া তুলিয়াছিল। তেলিদের বাড়ি হইতে চাবি আনিয়া ঘরের তালা খুলিয়া ফেলিল। খড় নানা স্থানে উড়িয়া পড়িয়াছে, ইঁদুরের গর্ত, পাড়ার গরু বাছুর উঠিয়া দাওয়া ভাঙিয়া নষ্ট করিয়া ফেলিয়াছে, উঠানে বন জঙ্গল। কাজল চারিদিকে চাহিয়া চাহিয়া অবাক হইয়া বলিল, বাবা, এইটে তোমাদের বাড়ি? অপু হাসিয়া বলিল, তোমাদেরও বাড়ি বাবা। মামার বাড়ির কোঠা দেখেছ জন্মে অবধি, তাতে তো চলবে না। পৈতৃক সম্পত্তি তোমার এই। সকালে উঠিয়া একটি খবরে এসে স্তম্ভিত হইয়া গেল। নিরুপমা আর নাই। সে গত পৌষ মাসে তীর্থ করিতে গিয়াছিল। পথে কলেরা হয়, সেখানেই মারা যায়। নিরুপমার জ্যাঠা বৃদ্ধ সরকার মহাশয় বলিতেছেন, আর দাদা ঠাকুর, তোমরা লেখাপড়া শিখে দেশে তো আর আসবে না। মেয়েটার কথা মনে হলে আর অন্য মুখে ওঠে না। হলো কি জানো, বললে কুরুলের পাটে মেলা দেখতে যাব। তার তো জানো, পুজো আচ্চা এক বাতিক ছিল। পাড়ার সবাই যাচ্ছে, আমি বলি তা যাও। ও মা, 3 দিন পর সকালে খবর এলো নিরুমা মরো মরো। শান্তিপুরের পথে একটা দোকানে কি সমাচার, না কলেরা। গেলুম সবাই ছুটে, পৌঁছুতে সন্ধে হয়ে গেল। আমরা যখন গেলুম তখন বাকরোধ হয়ে গিয়েছে। চিনতে পারলে? চোখ দিয়ে হু হু জল পড়তে লাগলো। দাদা ঠাকুর, মা আমার পাড়াশুদ্ধ সবারই উপকার করে বেড়াতো, তুমি সবই জানো। আর অসুখ দেখে সেই পাড়ার লোকই যারা সঙ্গে ছিল, পথের ধারের একটা দোচালা ভাঙা ঘরে মাকে আমার ফেলে সবাই পালিয়েছে। পাশের দোকানিটা লোক ভালো, সেই একটু দেখাশোনা করেছে। চিকিৎসে হয়নি, পত্রও হয়নি। বেঘরে নিরুমাকে হারালুম। সরকার বাড়ি হইতে ফিরিতে একটু বেলা হইয়া গেল। উঠানে পা দিয়া ডাকিল, ও খোকা। কাজল দুপুরে ঘুমাইতেছিল, কখন ঘুম ভাঙিয়া উঠিয়াছে এবং তেলিবাড়ি হইতে আকশি জোগাড় করিয়া আনিয়া উঠানের গাছের চাপা ফুল পারিবার জন্য নিচের একটা ডালে আকশি বাঁধাইয়া টানাটানি করিতেছে। দৃশ্যটা তাহার কাছে অদ্ভুত মনে হইল। অপর্ণার পোতা সেই চাপা ফুল গাছটা কবে তাহার ফুল ধরিয়াছে, কবে গাছটা মানুষ হইয়াছে। গত 7 বৎসরের মধ্যে অপুর সে খোঁজ লওয়ার অবকাশ ছিল না। কিন্তু খোকা কেমন করিয়া? সে বলিল, খোকা, ফুল পারছিস তো? গাছটা কে পুঁতেছিল জানিস? কাজল বাবার দিকে চাহিয়া হাসিয়া বলিল, তুমি এসো না বাবা, এই ডালটা চেপে ধরো না, মোটে 2টো পড়েছে। অপু বলিল, কে পুঁতেছিল জানিস গাছটা? তোর মা। কিন্তু মা বলিলে কাজল কিছুই বোঝে না। জ্ঞান হইয়া অবধি সে দিদিমা ছাড়া আর কাহাকেও চিনিত না। দিদিমাই তাহার সব। মা একটা অবাস্তব কাল্পনিক ব্যাপার মাত্র। মায়ের কথায় তার মনে কোনো বিশেষ সুখ বা দুঃখ জাগায় না। অনেক দিন পরে মনসাপোতা আসা। সকলেই বাড়িতে ডাকে, নানা সদুপদেশ দেয়। ক্ষেত্র কাপালি অপুকে ডাকিয়া অনেকক্ষণ কথাবার্তা কহিল, দুধ পাঠাইয়া দিল। ঘর ছাইবার জন্য ভরেরা এক গাড়ি উলু খড় দিতে চাহিল। রাত্রে আবার কি কাজে সরকার বাড়ির সামনের পথ দিয়ে আসিতে হইল। বাড়িটার দিকে যেন চাওয়া যায় না। গোটা মনসাপোতাটা নিরুদির অভাবে ফাঁকা হইয়া গিয়াছে তাহার কাছে। নিরুদি, আজ খোকাকে নিয়ে এসেছি, তুমি এসে ওকে দেখবে না?
আদর করবে না, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দেবে না। রাত্রে অপু আর কিছুতেই ঘুমাইতে পারে না। চোখের সামনে নিরুপমার সেই হাসি হাসি মুখ, সেই অনুযোগের সুর। আর একটিবার দেখা হয় না তাহার সঙ্গে। কাজলকে সে কলিকাতায় লইয়া আসিল পরদিন বৈকালের ট্রেনে। সন্ধ্যার পর গাড়িখানা শিয়ালদহ স্টেশনে ঢুকিল। এত আলো, এত বাড়িঘর, এত গাড়ি ঘোড়া, কি কাণ্ড এসব! কাজল বিস্ময়ে একেবারে নির্বাক হইয়া গেল। সে শুধু বাবার হাত ধরিয়া চারিদিকে ডাগর চোখে চাহিতে চাহিতে চলিল। হ্যারিসন রোডের বড় বড় বাড়িগুলো দেখাইয়া একবার সে বলিল, ওগুলো কাদের বাড়ি বাবা, অত বাড়ি? বাবার বাসাটায় ঢুকিয়া কাপড় চোপড় ছাড়িয়া সে গলির মোড়ে দাঁড়াইয়া বড় রাস্তার গাড়ি ঘোড়া দেখিতে লাগিল। অবাক জলপান জিনিসটা কি? বাবার দেওয়া 2 পয়সা কাছে ছিল। 1 পয়সার অবাক জলপান কিনিয়া খাইয়া সে সত্যই অবাক হইয়া গেল। মনে হইল এমন অপূর্ব জিনিস সে জীবনে আর কখনো খায় নাই। চাল ছোলা ভাজা সে অনেক খাইয়াছে, কিন্তু কি মশলা দিয়ে ইহারা তৈরি করে এই অবাক জলপান? অপু তাহাকে ডাকিয়া বাসার মধ্যে লইয়া গেল। ওরকম একলা কোথাও যাস নে খোকা, হারিয়ে যাবি। কি হবে? যাওয়ার দরকার নেই। কাজলের দুঃস্বপ্ন কাটিয়া গিয়াছে। আর দাদামশায়ের বকুনি খাইতে হইবে না। একা গিয়া দোতলার ঘরে রাত্রিতে শুইতে হইবে না। মামিমাদের ভয়ে পাতের প্রত্যেক ভাতটি খুটিয়া গুছাইয়া খাইতে হইবে না। একটি ভাত পাতের নিচে পড়িয়া গেলে বড় মামিমা বলিত, পেয়েছ পরের, দেদার ফেলো আর ছড়াও, বাবার অন্ন তো খেতে হলো না কখনো। ছেলে মানুষ হইলেও সব সময় এই বাবার খোটা কাজলের মনে বাজিত। অপু বাসায় আসিয়া দেখিল কে একখানা চিঠি দিয়েছে তাহার নামে, অপরিচিত হস্তাক্ষর। আজ 5-6 দিন পত্রখানা আসিয়া চিঠির বাক্সে পড়িয়া আছে। খুলিয়া পড়িয়া দেখিল একজন অপরিচিত ভদ্রলোক তাহাকে লিখিতেছেন। তাহার বই পড়িয়া মুগ্ধ হইয়াছেন। শুধু তিনি নহেন, তাহার বাড়ি শুদ্ধ সবাই। প্রকাশকের নিকট হইতে ঠিকানা জানিয়া এই পত্র লিখিতেছেন। তিনি তাহার সহিত দেখা করিতে চাহেন। 2-3 বার চিঠিখানা পড়িল। এতদিন পরে বোঝা গেল যে অন্তত একটি লোকেরও ভালো লাগিয়াছে তাহার বইখানা। পরের প্রশংসা শুনিতে অপু চিরকালই ভালোবাসে, তবে বহুদিন তাহার অদৃষ্টে সে জিনিসটা জোটে নাই। প্রথম যৌবনের সেই সরল হামবরা ভাব বয়সের অভিজ্ঞতার ফলে দূর হইয়া গিয়াছিল। তবুও সে আনন্দের সহিত বন্ধুবান্ধবের নিকট চিঠিখানা দেখাইয়া বেড়াইল। পরের দিন কাজল চিড়িয়াখানা দেখিল, গড়ের মাঠ দেখিল। মিউজিয়ামে অধুনা লুপ্ত সেকালের কচ্ছপের প্রস্তরীভূত বৃহৎ খোলা দুটি দেখিয়া সে অনেকক্ষণ অবাক হইয়া চাহিয়া চাহিয়া দাঁড়াইয়া কি ভাবিল। পরে অপু ফিরিয়া যাইতেছে। কাজল বাবার কাপড় ধরিয়া টানিয়া দাঁড় করাইয়া বলিল, শোনো বাবা। কচ্ছপ দুটোর দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, আচ্ছা, এ দুটোর মধ্যে যদি যুদ্ধ হয় তবে কে যেতে বাবা? অপু গম্ভীর মুখে ভাবিয়া ভাবিয়া বলে, ওই বাঁ দিকেরটা যেতে। কাজলের মনের দ্বন্দ্ব দূর হয়। কিন্তু গোলদিঘিতে মাছের ঝাঁক দেখিয়া সে সকলের অপেক্ষা খুশি। এত বড় বড় মাছ, আর এত একসঙ্গে। মেলা ছেলেমেয়ে মাছ দেখিতে জুটিয়াছে বৈকালে। সেও বাবার কথায় 1 পয়সার মুড়ি কিনিয়া জলে ছড়াইয়া দিয়া অধীর আগ্রহে মাছের খেলা দেখিতে লাগিল। তুমি ছিপে ধরবে বাবা, কত বড় বড় মাছ। অপু বলিল, চুপ চুপ, ও মাছ ধরতে দেয় না। ফুটপাতে একজন ভিখারি বসিয়া। কাজল ভয়ের সুরে বলিল, শিগগির 1 পয়সা দাও বাবা, নইলে ছুঁয়ে দেবে। তাহার বিশ্বাস কলিকাতার যেখানে যত ভিখারি বসিয়া আছে ইহাদের পয়সা দিতেই হইবে, নতুবা ইহারা আসিয়া ছুঁইয়া দিবে। তখন তোমার বাড়ি ফিরিয়া স্নান করিতে হইবে, সন্ধ্যাবেলা কাপড় ছাড়িতে হইবে। সে এক মহা হাঙ্গামা। বর্ষাকালের মাঝামাঝি অপুর চাকরিটা গেল। অর্থের এমন কষ্ট সে অনেক দিন ভোগ করে নাই। ভালো স্কুলে দিতে না পারিয়া সে ছেলেকে কর্পোরেশনের ফ্রি স্কুলে ভর্তি করিয়া দিল। ছেলেকে দুধ পর্যন্ত দিতে পারে না, ভালো কিছু খাওয়াইতে পারে না। বইয়ের বিশেষ কিছু আয় নাই। হাত এদিকে কপরদক শূন্য। কাজলের মধ্যে
অপু একটা পৃথক জগৎ দেখিতে পায়। দুটা টিনের চাকতি, গোটা 2 মার্বেল, একটা কলটেপা খেলনা, মোটর গাড়ি, খান 2 বই। ইহাতে যে মানুষ কিসে এত আনন্দ পায় অপু তাহা বুঝিতে পারে না। চঞ্চল ও দুষ্টু ছেলে, পাছে হারাইয়া যায় এই ভয়ে অপু তাহাকে মাঝে মাঝে ঘরে চাবি দিয়া রাখিয়া নিজের কাজে বাহির হইয়া যায়। একদিন 4-5 ঘণ্টাও হইয়া যায়। কাজলের কোনো অসুবিধা নাই। সে রাস্তার ধারের জানালাটায় দাঁড়াইয়া পথের লোকজন দেখিতেছে, না হয় বাবার বইগুলো নাড়িয়া চাড়িয়া ছবি দেখিতেছে। মোটের ওপর আনন্দেই আছে। এই বিরাট নগরীর জীবন স্রোত কাজলের কাছে অজানা দুর্বোধ্য, কিন্তু তাহার নবীন মন ও নবীন চক্ষু যে সকল জিনিস দেখে ও দেখিয়া আনন্দ পায়, বয়স্ক লোকের ক্লান্ত দৃষ্টিতে তাহা অতি তুচ্ছ। হয়তো আঙুল দিয়া দেখাইয়া বলে, দেখো বাবা, ওই চিলটা একটা কিসের ডাল মুখে করে নিয়ে যাচ্ছিল, সামনের ছাদের আলসেতে লেগে ডালটা ওই দেখো বাবা, রাস্তায় পড়ে গিয়েছে। বাবার সঙ্গে বেড়াইতে বাহির হইয়া এত ট্রাম, মোটর, লোকজনের ভিড়ের মাঝখানে কোথায় একটা কাক ফুটপাতের ধারে ড্রেনের জলে স্নান করিতেছে, তাই দেখিয়া তাহার মহা আনন্দ। তাহা আবার বাবাকে না দেখাইলে কাজলের মনে তৃপ্তি হইবে না। সব বিষয়েই বাবাকে আনন্দের ভাগ না দিতে পারিলে কাজলের আনন্দ পূর্ণ হয় না। খাইতে খাইতে বেগুনিটা কি তেলে ভাজা কচুরিখানা এক কামড় খাইয়া ভালো লাগিলে বাকি আধখানা বাবার মুখে গুজিয়া দিবে। অপুও তাহা খাইয়া ফেলে। ছি, আমার মুখে দিতে নেই, এ কথা বলিতে তার প্রাণ কেমন করে। কাজেই পিতৃত্বের গাম্ভীর্যভরা ব্যবধান অকারণে গড়িয়া উঠিয়া পিতা পুত্রের সহজ সরল মৈত্রীকে বাধা দান করে নাই। কাজল জীবনে বাবার মতো সহচর পায় নাই, এবং অপুও বোধ হয় কাজলের মতো বিশ্বস্ত ও একান্ত নির্ভরশীল তরুণ বন্ধু খুব বেশি পায় নাই জীবনে। আর কি সরলতা! পথে হয়তো দুজনে বেড়াইতে বাহির হইয়াছে। কাজল বলিল, শোনো বাবা, একটা কথা শোনো, চুপি চুপি বলবো। পরে পথের এদিক ওদিক চাহিয়া লাজুক মুখে কানে কানে বলে, ঠাকুর বড় দুটোখানি ভাত দেয় হোটেলে, আমার খেয়ে পেট ভরে না, তুমি বলবে বাবা, বললে আর দুটো দেবে না? দিন কত গলির একটা হোটেলে পিতাপুত্রে দুজনে খায়। হোটেলের ঠাকুর হয়তো শহরের ছেলের হিসেবে ভাত দেয় কাজলকে, কিন্তু পাড়াগাঁয়ের ছেলে কাজল বয়সের অনুপাতে দুটি বেশি ভাতই খাইয়া থাকে। অপু মনে মনে হাসিয়া ভাবে, এই কথা আবার কানে কানে বলা, রাস্তার মধ্যে ওকে চেনেই বা কে, আর শুনছেই বা কে, ছেলেটা বেজায় বোকা। আর একদিন কাজল লাজুক মুখে বলিল, বাবা, একটা কথা বলবো। কি? না বাবা, বলবো না। বল না, কি? কাজল সরিয়া আসিয়া চুপি চুপি লাজুক সুরে বলিল, তুমি মদ খাও বাবা? অপু বিস্মিত হইয়া বলিল, মদ? কে বলেছে তোকে? সেই যে সেদিন খেলে, সেই রাস্তার মোড়ে একটা দোকান থেকে পান কিনলে, আর সেই যে। অপু প্রথমটা অবাক হইয়া গিয়াছিল, পরে বুঝিয়া হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিল, দূর বোকা, সে হলো লেমনেড, সেই পানের দোকানে তো। তোর ঠান্ডা লেগেছিল বলে তোকে দিইনি, খাওয়াবো তোকে একদিন, ও একরকম মিষ্টি শরবত। দূর। কাজলের কাছে অনেক ব্যাপার পরিষ্কার হইয়া গেল। কলিকাতায় আসিয়া সে দেখিয়া অবাক হইয়া গিয়াছিল যে এখানে মোড়ে মোড়ে মদের দোকান, পান ও মদ একসঙ্গে বিক্রয় হয় প্রায় সর্বত্র। সোডা লেমনেড সে কখনো দেখে নাই ইহার আগে, জানিত না। কি করিয়া সে ধরিয়া লইয়াছে বোতলে ওগুলো মদ। তাই তো সেদিন বাবাকে খাইতে দেখিয়া অবাক হইয়া গিয়াছিল, এতদিন লজ্জায় বলে নাই। সেই দিনই অপু তাহাকে লেমনেড খাওয়াইয়া তাহার ভ্রম ঘুচাইয়া দিল। এই অবস্থায় একদিন সে বিমলেন্দুর পত্র পাইল। একবার আলিপুরে লীলার ওখানে পত্রপাঠ আসিতে। লীলার ব্যাপার সুবিধা নয়, তাহারও আর্থিক অবস্থা বড় শোচনীয়। নিজের যাহা কিছু ছিল গিয়াছে, আর কেহ দেয়ও না। বাপের বাড়িতে তাহার নাম করিবার পর্যন্ত উপায় নাই। ইদানিং তাহার মা কাশী হইতে তাহাকে টাকা পাঠাইতেন। বিমলেন্দু নিজের খরচ হইতে বাঁচাইয়া কিছু টাকা দিদির হাতে দিয়া যাইত। তাহার উপর মুশকিল এই যে লীলা বড় মানুষের মেয়ে, কষ্ট করা অভ্যাস নাই।
হাত ছোট করিতে জানে না। এই রকম কিছুদিন গেল। লীলা যেন দিন দিন কেমন হইয়া যাইতেছিল। অমন হাস্যমুখী লীলা, তাহার মুখে হাসি নাই, মনমরা বিষণ্ণ ভাব, শরীরও যেন দিন দিন শুকাইয়া যাইতে থাকে। গত বর্ষাকাল এইভাবেই কাটে। বিমলেন্দু পূজার সময় পীড়াপিড়ি করিয়া ডাক্তার দেখায়। ডাক্তার বলেন থাইসিসের সূত্রপাত হইয়াছে, সতর্ক হওয়া দরকার। বিমলেন্দু লিখিয়াছে লীলার খুব জ্বর, ভুল বকিতেছে, কেহই নাই, সে একা ও একটি চাকর সারা রাত জাগিয়াছে। আত্মীয় স্বজন কেহ ডাকিলে আসিবে না। কি করা যায় এ অবস্থায়? অপু এখানে আজকাল তত আসিতে পারে না, অনেকদিন লীলাকে দেখে নাই। লীলার মুখ যেন রাঙা, অস্বাভাবিকভাবে রাঙা ও উজ্জ্বল দেখাইতেছে। বিমলেন্দু শুষ্কভাবে বলিল, কাল রঘুয়ার মুখে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। এখন কি করি বলুন তো? বাড়ির কেউ আসবে না, আমি কাউকে বলতেও যাব না। মাকে একখানা টেলিগ্রাম করে দেব? অপু বলিল, মা যদি না আসেন? কি বলেন? এক্ষুনি ছুটে আসবেন। দিদি অন্ত প্রাণ তার। তিনি যে আজ 4 বছর কলকাতা মুখ হননি, সেই দিদির কাণ্ডই তো। মুশকিল হয়েছে কি জানেন? কাল রাত্রেও বকেছে, শুধু খুকি খুকি, অথচ তাকে আনানো অসম্ভব। অপু বলিল, আর এক কাজ করতে হবে। একজন নার্স আমি নিয়ে আসি ঠিক করে। মেয়ে মানুষের নার্সিং পুরুষকে দিয়ে হয় না। বসো তোমরা। 2-3 দিনে সবাই মিলিয়া লীলাকে সারাইয়া তুলিল। জ্ঞান হইলে সে একদিন কেবল অপুকে ঘরের মধ্যে দেখিতে পাইয়া কাছে ডাকিয়া ক্ষীণ সুরে বলিল, কখন এলে অপূর্ব? রোগ হইতে উঠিয়াও লীলার স্বাস্থ্য ভালো হইল না। শুইয়া আছে তো শুইয়াই আছে, বসিয়া আছে তো বসিয়াই আছে। মাথার চুল উঠিয়া যাইতে লাগিল। আপন মনে গুম হইয়া বসিয়া থাকে। ভালো করিয়া কথাও বলে না, হাসেও না, কোথাও নড়িতে চড়িতে চায় না। ইতিমধ্যে কাশী হইতে লীলার মা আসিলেন। বাপের বাড়ি থাকেন, রোজ মোটরে আসিয়া 2-3 ঘণ্টা থাকেন, আবার চলিয়া যান। ডাক্তার বলিয়াছে স্বাস্থ্যকর জায়গায় না লইয়া গেলে রোগ সারিবে না। দুপুর বেলাটা, কিন্তু একটু মেঘ করার দরুন রৌদ্র নাই কোথাও। অপু লীলার বাসায় গিয়া দেখিল লীলার জানালার ধারে বসিয়া আছে। সে সব সময় আসিতে পারে না। কাজলকে একা বাসায় রাখিয়া আসা চলে না। ভারী চঞ্চল ও রীতিমতো নির্বোধ ছেলে। তাছাড়া রান্না বান্না ও সমুদয় কাজ করিতে হয় অপুর। কাজলকে দিয়া কুটা গাছটা ভাঙিবার সাহায্য নাই। সে খেলাধুলা লইয়া সারাদিন মহা ব্যস্ত। অপু তাহাকে কিছু করিতে বলেও না, ভাবে আহা খেলুক একটু, পুওর মাদারলেস চাইল্ড। লীলা ম্লান হাসিয়া বলিল, এসো। এরা কোথায়? বিমলেন্দু কোথায়? মা এখনো আসেননি? বসো। বিমলেন্দু এই কোথায় গেল? নার্স তো নিচে, বোধহয় খেয়ে একটু ঘুমুচ্ছে। তারপর কোথায় যাওয়া ঠিক হলো? সেই ধরমপুরেই। সঙ্গে যাবেন কে? মা আর বিমল। খানিকক্ষণ দুজনেই চুপ করিয়া রহিল। পরে লীলা তাহার দিকে ফিরিয়া বলিল, আচ্ছা অপূর্ব, বর্ধমানের কথা মনে হয় তোমার? অপু ভাবিল, আহা কি হয়ে গিয়েছে লীলা। মুখে বলিল, মনে থাকবে না কেন, খুব মনে আছে। লীলা অন্যমনস্কভাবে বলিল, তোমরা সেই ওদিকের একটা ঘরে থাকতে, সেই আমি যেতুম। তুমি আমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছিলে, মনে আছে লীলা? তখন ফাউন্টেন পেন নতুন উঠেছে, মনে নেই তোমার? লীলা হাসিল। অপু হিসাব করিয়া বলিল, তা ধরো প্রায় আজ 20-22 বছর আগেকার কথা। লীলা খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিল, অপূর্ব, কেউ মোটরটা কিনবে বলতে পারো? তোমার সন্ধানে আছে? লীলার অত সাধের গাড়িটা, এত কষ্টে পড়িয়াছে সে। লীলা বলিল, আমি সেসব গ্রাহ্য করি নে, কিন্তু মাও ভাবেন। যাক সেসব কথা, তুমি আমাকে কোথাও নিয়ে যাবে অপূর্ব? কোথায়? যেখানে হোক। তোমার সেই পোর্তো প্লাতায়, মনে নেই? সেই যে সমুদ্রের মধ্যে কোন ডুবোজাহাজ উদ্ধার করে বলেছিলে সোনা আনবে।
সেই যে মুকুলে পড়ে বলেছিলে। কথাটা অপুর মনে পড়িল। হাসিয়া বলিল, হ্যাঁ সেই, ঠিক। উহ, সে কথা মনে আছে তোমার? আমি বলেছিলাম কেমন করে যাবে, তুমি বলেছিলে জাহাজ কিনে সমুদ্রে যাবে। অপু হাসিল। শৈশবের স্বাদ আসার নিষ্ফলতা সম্বন্ধে সে কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ তাহার মনে পড়িয়া গেল লীলাও এ ধরনের নানা আশা পোষণ করিত। বিদেশে যাইবে, বড় আর্টিস্ট হইবে ইত্যাদি। ওর সামনে আর সে কথা বলার আবশ্যক নাই। কিন্তু লীলাই আবার খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিল, যাবে না? যাও যাও। পরে হিহি করিয়া হাসিয়া কেমন একটা অদ্ভুত সুরে বলিল, সমুদ্র থেকে সোনা আনবে তো তোমরাই, পোর্তো প্লাতা থেকে না। দেখো, এখনো ঠিক মনে করে রেখেছি, রাখিনি। হিহি। একটু চা খাবে? লীলার মুখের শীর্ণ হাসি ও তাহার বাঁধুনিহারা উদ্ভ্রান্ত আলগা ধরনের কথাবার্তা অপুর বুকে তীক্ষ্ণ তীরের মতো বিঁধিল। সঙ্গে সঙ্গে বুঝিল এত ভালোবাসে নাই সে লীলাকে আর কোনো দিন, আজ যত বাসিয়াছে। দুপুরবেলা চা খাবো কি, সেজন্য ব্যস্ত হইও না লীলা। লীলা বলিল, তোমার মুখে সেই পুরনো গানটা শুনিনি অনেকদিন, সেই আমি চঞ্চল হে, গাও তো। মেঘলা দিনের দুপুর, বাইরের দিকে একটা সাহেব বাড়ির কম্পাউন্ডে গাছের ডালে অনেকগুলি পাখি কলরব করিতেছে। অপু গান আরম্ভ করিল। লীলা জানালার ধারেই বসিয়া বাইরের দিকে মুখ রাখিয়া গানটা শুনিতে লাগিল। লীলার মনে আনন্দ দিবার জন্য অপু গানটা 2-3 বার ফিরাইয়া ফিরাইয়া গাহিল। গান শেষ হইয়া গেল, তবু লীলা জানালার বাহিরেই চাহিয়া আছে, অন্যমনস্কভাবে যেন কি জিনিস লক্ষ্য করিতেছে। খানিকক্ষণ কাটিয়া গেল, দুজনেই চুপ করিয়াছিল। হঠাৎ লীলা বলিল, একটা কথার উত্তর দেবে? লীলার গলার স্বরে অপু বিস্মিত হইল, বলিল, কি কথা? আচ্ছা, বেঁচে লাভ কি? অপু এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, বলিল, এ কথার কি? এ কথা কেন? বলো না। না লীলা, এ ধরনের কথাবার্তা কেন, এর দরকার নেই। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি বলো? আচ্ছা, আমাকে লোকে কি ভাবে? সেই লীলা, তাহার মুখে এরকম দুর্বল ধরনের কথাবার্তা সে কি কখনো স্বপ্নেও ভাবিয়াছিল? অপু এক মুহূর্তে সব বুঝিল। অভিমানিনী তেজস্বিনী লীলা আর সব সহ্য করিতে পারে, লোকের ঘৃণা তাহার অসহ্য। গত কয়েক বৎসরে ঠিক তাহাই জুটিয়াছে তাহার কপালে। এতদিন সেটা বোঝে নাই, সম্প্রতি বুঝিয়াছে। জীবনের ওপর টান হারাইতে বসিয়াছে। অপুর গলায় যেন একটা ডেলা আটকাইয়া গেল। সে যতদূর সম্ভব সহজ সুরে বলিল, এ ধরনের কথা সে এ পর্যন্ত কোনো দিন লীলার কাছে বলে নাই, কোনো দিন না। দেখো লীলা, অন্য লোকের কথা জানি নে, তবে আমার কথা শুনবে? আমি তোমাকে আমার চেয়ে অনেক বড় তো ভাবি, অনেকের চেয়ে বড় ভাবি। তোমাকে কেউ চেনেনি, চিনলে না, এই কথা ভাবি। আজ নয় লীলা, এতটুকু বেলা থেকে তোমায় আমি জানি। অন্য লোক ভুল করতে পারে, কিন্তু আমি। লীলা যেন অবাক হইয়া গেল। কখনো সে এরকম দেখে নাই অপুকে। সে জিজ্ঞাসা করিতে যাইতেছিল, সত্যি বলছ? কিন্তু অপুর মুখ দেখিয়া হয়তো বুঝিল প্রশ্নটা অনাবশ্যক। পরক্ষণে খেয়ালি অপু আরেকটা কাজ করিয়া বসিল। এটাও সে ইহার আগে কখনো করে নাই। লীলার খুব কাছে সরিয়া গিয়া তার ডান হাতখানা নিজের 2 হাতের মধ্যে লইয়া লীলাকে নিজের দিকে টানিয়া তার মুখ ফিরাইল। পরে গভীর স্নেহে তার উত্তপ্ত ললাটে কানের পাশের চূর্ণ কুন্তলে হাত বুলাইতে বুলাইতে দৃঢ় স্বরে বলিল, তুমি আমি ছেলেবেলার সাথী লীলা। আমরা কেউ কাউকে ভুলব না, কোনো অবস্থাতেই না। এতদিন ভুলিনিও কখনো লীলা। লীলার সারা দেহ শিহরিয়া উঠিল, যাহা আজ অপুর মুখে কথার সুরে
ডাগর চোখের অকপট দৃষ্টিতে পাইল জীবনে কোনোদিন কাহারও কাছ হইতে তাহা সে কখনো পায় নাই। আজ সে দেখিল অপুকে চিরকাল ভালোবাসিয়া আসিয়াছে। বিশেষ করিয়া অপুর মাতৃবিয়োগের পর লাল দিঘির সামনের ফুটপাতে তাকে যেদিন শুষ্ক মুখে নিরাশ্রয়ভাবে বেড়াইতে দেখিয়াছিল, সে দিনটি হইতে অপুর চমক ভাঙিল। লীলা কখন তাহার বক্ষে মুখ লুকাইয়াছিল, তাহার অশ্রুপ্লাবিত পাণ্ডুর মুখখানি। অপু বাহিরে চলিয়া আসিল। সে অনুভব করিতেছিল লীলার মতো সে কাহাকেও ভালোবাসে না। সেই গভীর অনুকম্পা মিশ্রিত ভালোবাসা, যা মানুষকে সব ভুলাইয়া দেয়, আত্মবিসর্জনে প্রণোদিত করে। লীলাকে যে করিয়া হোক সে সুখী করিবে। লীলাকে এতটুকু কষ্টে পড়িতে দিবে না, নিজেকে ছোট ভাবিতে দিবে না। যাহার ইচ্ছা লীলাকে ছাড়ুক, সে লীলাকে ছাড়িতে পারিবে না। সে লীলাকে কোথাও লইয়া যাইবেই। এই অবস্থায় কলিকাতায় থাকিলে লীলা বাঁচিবে না। বিশ্ব একদিকে, লীলার মুখের অনুরোধ আর একদিকে। সারা পথ ভাবিতে ভাবিতে ফিরিল। দিন তিনেক পরে বেলা 8টা। অপু সকালে স্নান সারিয়া কাজলকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইবে। এমন সময়ে মিস্টার লাহিড়ীর ছোট নাতি অরুণ ঘরে ঢুকিল। এক কোণে ডাকিয়া লইয়া চুপি চুপি উত্তেজিত সুরে বলিল, শিগগির আসুন, দিদি কাল রাতে বিষ খেয়েছে। বিষ? সর্বনাশ! লীলা বিষ খাইয়াছে। কাজলকে কি করা যায়? খোকা, তুই বরং ঘরে থাক একা, আমি একটা কাজে যাচ্ছি, দেরি হবে ফিরতে। কিন্তু কাজলের চোখে ধুলা দেওয়া অত সহজ নয়। কেন বাবা, কি কাজ? কোথায়? কত দেরি হইতে পারে? কোনো মতে ভুলাইয়া তাহাকে রাখিয়া দুজনে ট্যাক্সি ধরিয়া লীলার বাসায় আসিল। আরও 2খানা মোটর দাঁড়াইয়া আছে। ঢুকিতেই লীলাদের বাড়ির ডাক্তার বৃদ্ধ কেদারবাবুর সঙ্গে দেখা। অরুণ ব্যস্ত সমস্তভাবে জিজ্ঞাসা করিল, কি অবস্থা এখন? কেদারবাবু বলিলেন, অবস্থা তেমনই, আর একটা ইঞ্জেকশন করেছি। হেলকক সাহেব এলে যে বুঝতে পারি। অপুর প্রশ্নের উত্তরে বলিলেন, বড্ড স্যাড ব্যাপার, বড্ড স্যাড। জিনিসটা মরফিয়া। রাত্রে কখন খেয়েছে তা তো বোঝা যায়নি। আজ সকালে তাও বেলা হলে তবে টের পাওয়া গেল। কর্নেল হিলকককে আনতে লোক গিয়েছে, তিনি না আসা পর্যন্ত। অরুণের সঙ্গে সঙ্গে ওপরের সেই ঘরটাতে গেল। মাত্র দিন তিনেক আগে যেটাতে বসিয়া সে লীলাকে গান শুনাইয়া গিয়াছে। প্রথমটা কিন্তু সে ঘরে ঢুকিতে পারিল না। তাহার হাত কাঁপিতেছিল, পা কাঁপিতেছিল। ঘরটা অন্ধকার, জানালার পর্দাগুলো বন্ধ। ঘরে বেশি লোক নাই, কিন্তু বারান্দাতে 8-10 জন লোক, সবাই পদ্মপুকুরের বাড়ির। সবাই চুপি চুপি কথা কহিতেছে, পা টিপিয়া টিপিয়া হাঁটিতেছে। কিছু বিশেষ অস্বাভাবিক ব্যাপার ঘটিয়াছে এখানে, এমন বলিয়া কিন্তু অপুর মনে হইল না। অথচ একজন যে পৃথিবীর সুখকে এত ভালোবাসিত, আকাঙ্ক্ষা করিত, আশা করিত, উপেক্ষায় মুখ বাঁকাইয়া পৃথিবী হইতে ধীরে ধীরে বিদায় লইতেছে। সেদিনকার সেই জানালার পাশের খাটেই লীলা শুইয়া, সংজ্ঞা নাই পাণ্ডুর, কেমন যেন বিবর্ণ, ঠোঁট ঈষৎ নীল। একখানা হাত খাটের বাহিরে ঝুলিতেছিল, সে তুলিয়া দিল। গায়ে রেশমের বরফি কাটা বিলাতি লেপ, কি অপূর্ব যে দেখাইতেছে লীলাকে। মরণাহত মৃত্যু পাণ্ডুর মুখের সৌন্দর্য যেন এ পৃথিবীর নয়, কিংবা হরিদ্রাব হাতির দাঁতের খোদাই মুখ যেন দেবীর মতো সৌন্দর্য, আরও অপার্থিব হইয়া উঠিয়াছে। তাহার মনে হইল লীলা ঘামিতেছে, তবে বোধ হয় আর ভয় নাই, বিপদ কাটিয়া গিয়াছে। চুপি চুপি বলিল, ঘামছে কেন? ডাক্তারবাবু বলিলেন, ওটা মরফিয়ার সিমটম। মিনিট 10 কাটিল। অপু বাহিরের বারান্দাতে আসিয়া দাঁড়াইল। পাশের ঘরে লোকেরা একবার ঢুকিতেছে, আবার বাহির হইতেছে। অনেকেই আসিয়াছে, কেবল মিস্টার লাহিড়ী ও লীলার মা নাই। মিস্টার লাহিড়ী দার্জিলিংয়ে, লীলার মা মাত্র কাল এখান হইতে বর্ধমানে কি কাজে গিয়াছেন। লীলা সত্যই অভাগিনী। এমন সময় নিচে একটা গোলমাল।
একখানা গাড়ির শব্দ উঠিল। ডাক্তার সাহেব আসিয়াছেন। তিনি ওপরে উঠে আসিলেন। পিছনে কেদারবাবু ও বিমলেন্দু। অনেকেই ঘরে ঢুকিতে যাইতেছিল। কেদারবাবু নিষেধ করিলেন। মিনিট 7 পরে ডাক্তার সাহেব চলিয়া গেলেন। বলিয়া গেলেন, টু লেট, কোনো আশা নাই। আরও 8 ঘন্টা। এত লোক! অপু ভাবিল, ইহারা এতকাল কোথায় ছিল? আজ টু লেট, টু লেট। লীলা মারা গেল বেলা 10টায়। অপু তখন খাটের পাশেই দাঁড়াইয়া। এতক্ষণ লীলা চোখ বুজিয়াই ছিল। সেই সময়টা হঠাৎ চোখ মেলিয়া চাহিল। তারাগুলা বড় বড়। তাহার দিকেও চাহিল। অপুর দেহে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। লীলা তাহাকে চিনিয়াছে বোধ হয়, কিন্তু পরক্ষণেই দেখিল দৃষ্টি অর্থহীন, আভাহীন, উদাসীন, অস্বাভাবিক। তারপরে লীলা যেন চোখ তুলিয়া কড়ি কাঠে। সেখান হইতে আরও অস্বাভাবিকভাবে মাথার শিওরে কার্নিশের বিটের দিকে ইচ্ছা করিয়াই কি দেখিবার জন্য চোখ ঘুরাইল। স্বাভাবিক অবস্থায় মানুষ ওরকম চোখ ঘুরাইতে পারে না। তারপরেই সবাই ঘরের বাহির হইয়া আসিল। কেবল বিমলেন্দু ছেলে মানুষের মতো চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। অপুও ফিরিল। হায় রে পাপ, হায় পুণ্য, কে মানদণ্ডে তোল করিবে? মূর্খ, 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 মূর্খ। লীলার বিচার করিবে কে? এইসব মূর্খের দল। দুঃখের মধ্যে তাহার হাসি আসিল। কাজল এই কয় মাসেই বেশ লেখাপড়া শিখিয়াছে। বাড়িতেই পড়ে। অনেক সময় নিজের বই রাখিয়া বাবার বইগুলির পাতা উল্টাইয়া দেখে। আজকাল বাবা কি কাজে প্রায় সর্বদাই বাহিরে বাহিরে ঘুরিয়া বেড়ায়। এই জন্য বাবার কাজও সে অনেক করে। বাসায় অনেকগুলা বিড়াল জুটিয়াছে। সে যখন প্রথম আসিয়াছিল তখন ছিল একটা মাত্র বিড়াল। এখন জুটিয়াছে আরও গোটা 3। কাজল খাইতে বসিলেই পাতের কাছে সবগুলা আসিয়া জোটে। তাহারা ভাত খায় না, খায় শুধু মাছ। কাজল প্রথমে ভাবে কাহাকেও সে এক টুকরাও দিবে না, করুক মিউ মিউ। কিন্তু একটু পরে একটা অল্প বয়সের বিড়ালের ওপর বড় দয়া হয়। এক টুকরো তাহাকে দিতেই অন্য সবগুলা করুণ সুরে ডাক শুরু করে। কাজল ভাবে, আহা, ওরা কি বসে বসে দেখবে? দিই ওদেরও একটু একটু। একে ওকে দিতে কাজলের মাছ প্রায় সব ফুরাইয়া যায়। বারুজ্জেদের ছেলে অনু একটা বিড়াল ছানাকে রাস্তার উপর দিয়া যে ইঞ্জিন যায় ওরই তলায় ফেলিয়া দিয়াছিল। ভাগ্যে সেটা মরে নাই। যে ইঞ্জিন চালায় সে তৎক্ষণাৎ থামাইয়া ফেলে। কাজল আজকাল একটা কেরোসিন কাঠের বাক্সে বিড়ালগুলির থাকিবার জায়গা করিয়া দিয়াছে। রাত্রে শুইয়াই কাজল অমনি বলে, গল্প বলো বাবা। আচ্ছা বাবা, ওই যে রাস্তায় ইঞ্জিন চালায় যারা, ওরা কি যখন হয় থামাতে পারে, যেদিকে ইচ্ছে চালাতে পারে? সে মাঝে মাঝে গলির মুখে দাঁড়াইয়া বড় রাস্তার স্টিম রোলার চালাইতে দেখিয়াছে। যে লোকটা চালায় তাহার উপর কাজলের মনে মনে হিংসা হয়। কি মজা ওই কাজ করা! যখন খুশি চালানো, যত দূর হয়, যখন খুশি থামানো। মাঝে মাঝে সিটি দেয়, একটা চাকা বসিয়া বসিয়া ঘোরায়। সব চুপ করিয়া আছে। সামনের একটা ডান্ডা যেই টেপে অমনি ঘটাং ঘটাং বিকট শব্দ। এই সময়ে অপুর হঠাৎ অসুখ হইল। সকালে অন্য দিনের মতো আর বিছানা হইতে উঠিতেই পারিল না। বাবা সকালে উঠিয়া মাদুর পাতিয়া বসিয়া তামাক খায়। কাজলের মনে হয় সব ঠিক আছে, কিন্তু আজ বেলা 10টা বাজিল। বাবা এখনো শুইয়া। জগৎটা যেন আর স্থিতিশীল নয়, নিত্য নয়, সব কি যেন হইয়া গিয়াছে। সেই রোদ উঠিয়াছে, কিন্তু রোদের চেহারা অন্য রকম, গলিটার চেহারা অন্য রকম। কিছু ভালো লাগে না। বাবার অসুখ এই প্রথম। বাবাকে আর কখনো সে অসুস্থ দেখে নাই। কাজলের ক্ষুদ্র জগতে সব যেন ওলট পালট হইয়া গেল। সারা দিনটা কাটিল, বাবার সারা নাই, সংজ্ঞা নাই। জ্বরে অজ্ঞান হইয়া পড়িয়া কাজল পাউরুটি কিনে আনিয়া খাইল। সন্ধ্যা কাটিয়া গেল। কাজল পরমানন্দ পানওয়ালার দোকান হইতে তেল পুড়িয়া আনিয়া লণ্ঠন জ্বালিল। বাবা তখনও সেই রকমই শুইয়া। কাজল অস্থির হইয়া উঠিল।
তাহার কোনো অভিজ্ঞতা নাই এসব বিষয়ে। কি এখন সে করে? দু একবার বাবার কাছে গিয়া ডাকিল। জ্বরের ঘোরে বাবা একবার বলিয়া উঠিল, স্টোভটা নিয়ে আয়, ধরাই খোকা স্টোভটা। অর্থাৎ সে স্টোভটা ধরাইয়া কাজলকে রাধিয়া দিবে। কাজল ভাবিল, বাবাও তো সারাদিন কিছু খায় নাই, স্টোভ ধরাইয়া বাবাকে সাবু তৈরি করিয়া দিবে। কিন্তু স্টোভ সে ধরাইতে জানে না। কি করে এখন? স্টোভটা ঘরের মেঝেতে লইয়া দেখিল তেল নাই। আবার পরমানন্দের দোকানে গেল। পরমানন্দকে সব কথা খুলিয়া বলিল। পাশে একজন নতুন পাশ করা হোমিওপ্যাথিক ডাক্তারের ডিসপেন্সারি। ডাক্তারটি একেবারে নতুন, একা ডাক্তারখানায় বসিয়া করিবর্গা গুনিতেছিলেন। তিনি তাহাদের সঙ্গে বাসায় আসিলেন। অপুকে ডাকিয়া তাহার হাত ও বুক দেখিলেন। কাজলকে ঔষধ লইবার জন্য ডাক্তারখানায় আসিতে বলিলেন। অপু তখন একটু ভালো। সে ব্যস্ত সমস্ত হইয়া ক্ষীণ সুরে বলিল, ও পারবে না, রাত্রিরে এখন থাক, ছেলে মানুষ, এখন থাক। এই সবের জন্য বাবার ওপর রাগ হয় কাজলের। কোথায় সে ছেলে মানুষ? সে বড় হইয়াছে, কোথায় সে না যাইতে পারে? বাবা পাঠাইয়া দেখুক দেখি সে কেমন পারে না। বিশেষত অপরের সামনে তাহাকে কচি বলিলে, ছেলে মানুষ বলিলে, আদর করিলে বাবার ওপর তাহার ভীষণ রাগ হয়। বাবার সামনে স্টোভ ধরাইতে গেলে কাজল জানে বাবা বারণ করিবে, বলিবে, উহু করিস না খোকা, হাত পুড়িয়ে ফেলবি। সে সরু বারান্দাটার এক কোণে স্টোভটা লইয়া গিয়া কয়েকবার চেষ্টা করিয়াও সেটা জ্বালিতে পারিল না। অপু একবার বলিল, কি করছিস ও খোকা? কোথায় গেলি ও খোকা? আহ! বাবার জ্বালায় অস্থির। ঘরে আসিয়া বলিল, বাবা কি খাবে, মিছরি আর বিস্কুট কিনে আনবো? অপু বলিল, না না, সে তুই পারবি নে, আমি খাবো না কিছু। লক্ষ্মী বাবা, কোথাও যেও না ঘর ছেড়ে। রাত্রিরে কি কোথাও যায়? হারিয়ে যাবি। হ্যাঁ, সে হারাইয়া যাইবে। ছাড়িয়া দিলে সে সব জায়গায় যাইতে পারে, পৃথিবীর সর্বত্র একা যাইতে পারে। বাবার কথা শুনিলে তাহার হাসি পায়। পরদিন সকালে উঠিয়া কাজল প্রথমে ঔষধ আনিল। বাবার জন্য ফুটপাতের দোকান হইতে খেজুর ও কমলা লেবু কিনিল। একটু দূরের দুধের দোকান হইতে জাল দেওয়া গরম দুধও কিনে আনিল। দুধের ঘটি হাতে ছেলে ফিরিলে অপু বলিল, কথা শুনবি না খোকা, দুধ আনতে গেলেই রাস্তা পার হয়ে সেই আমহা স্ট্রিটের দোকানে। এখন গাড়ি ঘোড়ার বড় ভিড়, যেও না বাবা, দে বাকি পয়সা। খুচরো পয়সা না থাকায় ছেলেকে সকালে ঔষধের দামের জন্য 1 টাকা দিয়াছিল। কাজল টাকাটা ভাঙাইয়া এগুলি কিনিয়াছে। নিজে মাত্র 1 পয়সার বেগুনি খাইয়াছিল। তেলে ভাজা খাবারের ওপর তাহার বেজায় লোভ। বাকি পয়সা বাবার হাতে ফেরত দিল। অপু বলিল, একখানা পাউরুটি নিয়ে আয়, ওই দুধের আমি অতটা তো খাবো না, তুই অর্ধেকটা রুটি দিয়ে খা। না বাবা, এই তো কাছেই হোটেল, আমি ওখানে গিয়ে। না না, সেও তো রাস্তা পার হয়ে, আপিসের সময় এখন মোটরের ভিড়, এবেলা ওই খাও বাবা, আমি তোমাকে ওবেলা দুটো রেঁধে দেব। কিন্তু দুপুরের পর অপুর আবার খুব জ্বর আসিল। রাত্রের দিকে এত বাড়িল, আর কোনো সংজ্ঞা রহিল না। কাজল দৌড়ে চাবি দিয়া ছুটিয়া আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার আবার আসিলেন। মাথার জলপটির ব্যবস্থা দিলেন, ঔষধও দিলেন। জিজ্ঞাসা করিলেন, এখানে আর কেউ থাকে না? তোমরা দুজন মোটে? অসুখ যদি বাড়ে তবে বাড়িতে টেলিগ্রাম করে দিতে হবে। দেশে কে আছে? দেশে কেউ নেই, আমার মা তো নেই, আমি আর বাবা শুধু। মুশকিল, তুমি ছেলে মানুষ কি করবে? হাসপাতালে দিতে হবে তাহলে, দেখি আজ রাতটা। কাজলের প্রাণ উড়িয়া গেল। হাসপাতাল? সে শুনিয়াছে সেখানে গেলে মানুষ আর ফেরে না। বাবার অসুখ কি এত বেশি যে হাসপাতালে পাঠাইতে হইবে? ডাক্তার চলিয়া গেল। বাবা শুইয়া আছে। শিওরের কাছে আধভাঙা ডালিম, গোটাকতক লেবুর কোয়া। পালং শাকের গোড়া বাবা খাইতে ভালোবাসে। বাজার হইতে সেদিন পালং শাকের গোড়া আনিয়াছিল। ঘরের কোণে চুপড়িতে শুকাইতেছে। বাবা যদি আর না ওঠে, না রাধে। কাজলের গলায় কিসের একটা ডেলা ঠেলিয়া উঠিল। চোখ ফাটিয়া জল আসিল। ছোট বারান্দাটার এক কোণে গিয়া সে আকুল হইয়া নিঃশব্দে কাঁদিতে লাগিল।
ভগবান, বাবাকে সারাইয়া তোলো। পালং শাকের গোড়া বাবাকে খাইতে না দেখিলে সে বুক ফাটিয়া মরিয়া যাইবে। ভগবান, বাবাকে ভালো করিয়া দাও। মেঝেতে তাহার পরিবার মাদুরটা পাতিয়া সে শুইয়া পড়িল। ঘরে লণ্ঠনটা জ্বালিয়া রাখিল। একবার নাড়িয়া দেখিল কতটা তেল আছে, সারা রাত জ্বলিবে কিনা। অন্ধকারে তাহার বড় ভয়। বিশেষ বাবা আজ নড়ে না, চড়ে না, কথাও বলে না। দেয়ালে কিসের সব যেন ছায়া। কাজল চক্ষু বুঝিল। মাস দেড় হইল অপু সারিয়া উঠিয়াছে। হাসপাতালে যাইতে হয় নাই। এই গলির মধ্যে বারুজ্যেরা বেশ সঙ্গতিপন্ন গৃহস্থ। তাহাদের এক ছেলে ভালো ডাক্তার। তিনি অপুর বাড়িওয়ালার মুখে সব শুনিয়া নিজে দেখিতে আসেন। ইঞ্জেকশনের ব্যবস্থা করেন, শুশ্রূষার লোক দেন, কাজলকে নিজের বাড়ি হইতে খাওয়াইয়া আনেন। উহাদের বাড়ির সঙ্গে খুব ঘনিষ্ঠ আলাপ হইয়া গিয়াছে। চৈত্রের প্রথম চাকুরি অনেক খুঁজিয়াও মিলিল না, তবে আজকাল লিখিয়া কিছু আয় হয়। সকালে একদিন অপু মেঝেতে মাদুর পাতিয়া বসিয়া বসিয়া কাজলকে পড়াইতেছে। একজন 20-22 বছরের চোখে চশমা ছেলে দোরের কাছে আসিয়া দাঁড়াইয়া বলিল, আগে আসতে পারি? আপনারই নাম অপূর্ববাবু? নমস্কার। আসুন, বসুন বসুন। কোত্থেকে আসছেন? আগে আমি ইউনিভার্সিটিতে পড়ি। আপনার বই পড়ে আপনার সঙ্গে দেখা করতে এলুম। আমার অনেক বন্ধুবান্ধব সবাই এত মুগ্ধ হয়েছে, তাই আপনার ঠিকানা নিয়ে। অপু খুব খুশি হইল। বই পড়িয়া এত ভালো লাগিয়াছে যে বাড়ি খুঁজিয়া দেখা করিতে আসিয়াছে একজন শিক্ষিত তরুণ যুবক। এ তার জীবনে এই প্রথম। ছেলেটি চারিদিকে চাহিয়া বলিল, আগে এই ঘরটাতে আপনি থাকেন বুঝি? অপু একটু সংকুচিত হইয়া পড়িল। ঘরের আসবাবপত্র অতিহীন। ছেঁড়া মাদুরে পিতাপুত্রে বসিয়া পড়িতেছে। খানিকটা আগে কাজল ও সে দুজনে মুড়ি খাইয়াছে। মেঝের খানিকটাতে তার চিহ্ন। সে ছেলের ঘাড়ে সব দোষটা চাপাইয়া দিয়া সলজ্জ সুরে বলিল, তুই এমন দুষ্টু হয়ে উঠেছিস খোকা, রোজ রোজ তোকে বলি খেয়ে অমন করে ছড়াবি নে। তা তোর আর বাটিটা অমন দোরের গোড়ায়। কাজলে অকারণ তিরস্কারের হেতু না বুঝিয়া কাঁদো কাঁদো মুখে বলিল, আমি কই বাবা, তুমি তো বাটিটাতে মুড়ি। আচ্ছা আচ্ছা থাম, লেখ, বানানগুলো লিখে ফেল। যুবকটি বলিল, আমাদের মধ্যে আপনার বই নিয়ে খুব আলোচনা। আগে হ্যাঁ, ওবেলা বাড়িতে থাকবেন? বিভাবরী কাগজের এডিটর শ্যামাচরণবাবু আপনার সঙ্গে দেখা করতে আসবেন। আমি আরও 3-4 জন সেই সঙ্গে আসব। 3টে? আচ্ছা, 3টেতেই ভালো। আরও খানিক কথাবার্তার পর যুবক বিদায় লইলে অপু ছেলের দিকে চাহিয়া বলিল, উস খোকা। ছেলে ঠোঁট ফুলাইয়া বলিল, আমি আর তোমার সঙ্গে কথা কব না বাবা। না বাপ আমার, লক্ষ্মী আমার, রাগ করো না, কিন্তু কি করা যায় বলো তো? কি বাবা? তুই এক্ষুনি ওঠ, পড়া থাকে বেলা। এই ঘরটা ঝেড়ে বেশ ভালো করে সাজাতে হবে। আর ওই তোর ছেঁড়া জামাটা তক্তপোষের নিচে লুকিয়ে রাখ দেখি। ওবেলা বিভাবরীর সম্পাদক আসবে। বিভাবরী কি বাবা? বিভাবরী কাগজ রে পাগল, কাগজ। দৌড়ে যা তো, পাশের বাসা থেকে বালতিটা চেয়ে নিয়ে আয় তো। বৈকালের দিকে ঘরটা একরকম মন্দ দাঁড়াইল না। 3টার পরে সবাই আসিলেন। শ্যামাচরণবাবু বলিলেন, আপনার বইটার কথা আমার কাগজে যাবে আসছে মাসে। ওটাকে আমি আবিষ্কার করেছি মশাই। আপনার লেখা গল্প টল্প দিন না। পরের মাসে বিভাবরী কাগজে তাহার সম্বন্ধে এক নাতিদীর্ঘ প্রবন্ধ বাহির হইল। সঙ্গে সঙ্গে তাহার গল্পটাও বাহির হইল। শ্যামাচরণবাবু ভদ্রতা করিয়া 500 টাকা গল্পের মূল্যস্বরূপ লোক মারফত পাঠাইয়া দিয়া আরও একটা গল্প চাহিয়া পাঠাইলেন। অপু ছেলেকে প্রবন্ধটি পড়িতে দিয়া নিজে চোখ বুজিয়া বিছানায় শুইয়া শুনিতে লাগিল। কাজল খানিকটা পড়িয়া বলিল, বাবা, এতে তোমার নাম লিখেছে যে। অপু হাসিয়া বলিল, দেখেছিস খোকা, লোক কত ভালো বলছে আমাকে। তোকেও একদিন ওই রকম বলবে। পড়াশুনো করবি ভালো করে, বুঝলি? দোকানে গিয়া শুনিল বিভাবরীতে প্রবন্ধ বাহির হইবার পর খুব বই কাটিতেছে। তাহা ছাড়া 3 বিভিন্ন স্থান হইতে 3খানি পত্র আসিয়াছে। বইখানার অজস্র প্রশংসা। একদিন কাজল বসিয়া পড়িতেছে। সে ঘরে ঢুকিয়া
হাত দুখানা পিছনের দিকে লুকাইয়া বলিল, খোকা, বলতো হাতে কি? কথাটা বলিয়াই মনে পড়িয়া গেল শৈশবে একদিন তাহার বাবা, সেও এমনই বৈকালবেলাটা, তাহার বাবা এইভাবে ঠিক এই কথা বলিয়াই খবরের কাগজের মোড়কটা তাহার হাতে দিয়াছিল। জীবনের চক্র ঘুরিয়া ঘুরিয়া কি অদ্ভুতভাবেই আবর্তিত হইতেছে চিরযুগ ধরিয়া। কাজল ছুটিয়া গিয়া বলিল, কি বাবা দেখি? পরে বাবার হাত হইতে জিনিসটা লইয়া দেখিয়া বিস্মিত ও পুলকিত হইয়া উঠিল। অজস্র ছবিওয়ালা আরব্য উপন্যাস। দাদামশায়ের বইয়ে তো এত রঙিন ছবি ছিল না। নাকের কাছে ধরিয়া দেখিল, কিন্তু তেমন পুরনো গন্ধ নাই, সেই এক অভাব। অনেকদিন পরে হাতে পয়সা হওয়াতে সে নিজের জন্য একরাশ বই ও ইংরেজি ম্যাগাজিন কিনিয়া আনিয়াছে। পরদিন সে বৈকালে তাহার এক সাহেব বন্ধুর নিকট হইতে একখানি চিঠি পাইয়া গ্রেট ইস্টার্ন হোটেলে তাহার সঙ্গে দেখা করিতে গেল। সাহেবের বাড়ি কানাডায়, 40-42 বয়স, নাম অ্যাশবার্টন। হিমালয়ের জঙ্গলে গাছপালা খুঁজিতে আসিয়াছে, ছবিও আঁকে। ভারতবর্ষে এই 2 বার আসিল। স্টেটসম্যানে তাহার লেখা হিমালয়ের উচ্ছ্বসিত বর্ণনা পড়িয়া অপু হোটেলে গিয়া মাস 2 পূর্বে লোকটির সঙ্গে আলাপ করে। এই 2 মাসের মধ্যে দুজনের বন্ধুত্ব খুব জমিয়া উঠিয়াছে। সাহেব তাহার জন্য অপেক্ষা করিতেছিল। ফ্লানেলের ঢিলা স্যুট পরা, মুখে পাইপ, খুব দীর্ঘাকার, সুশ্রী মুখ, নীল চোখ, কপালের ওপরের দিকের চুলখানিকটা উঠিয়া গিয়াছে। অপুকে দেখিয়া হাসি মুখে আগাইয়া আসিল, বলিল, দেখো, কাল একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, ওরকম কোনো দিন হয়নি। কাল একজন বন্ধুর সঙ্গে মোটরে কলকাতার বাইরে বেড়াতে গিয়েছিল। একটা জায়গায় গিয়ে বসেছি, কাছে একটা পুকুর, ওপারে একটা মন্দির, একসার বাঁশ গাছ আর তাল গাছ। এমন সময়ে চাঁদ উঠল, আলো আর ছায়ার কি খেলা! দেখে আর চোখ ফেরাতে পারিনি। মনে হলো, দিস ইজ দ্য ইস্ট, দ্য ইটার্নাল ইস্ট। অমন দেখিনি কখনো। অপু হাসিয়া বলিল, অ্যান্ড প্রে, হু ইজ দ্য সান? অ্যাশবার্টন হো হো করিয়া হাসিয়া বলিল, না, শোনো, আমি কাশী যাচ্ছি, তোমাকে না নিয়ে আমি যাব না কিন্তু। আসছে হপ্তাতেই যাওয়া যাক, চলো। কাশী? সেখানে সে কেমন করিয়া যাইবে? কাশীর মাটিতে সে পা দিতে পারিবে না। শত সহস্র স্মৃতি জড়ানো কাশী, জীবনের ভাণ্ডারের অক্ষয় সঞ্চয়। ও কি যখন তখন গিয়া নষ্ট করা যায়? সেবার পশ্চিম যাইবার সময় মোগল সরাই দিয়া গেল, কিন্তু কাশী যাইবার অত ইচ্ছা সত্ত্বেও যাইতে পারিল না কেন? কেন? তাহা অপরকে সে কি করিয়া বুঝায়? বন্ধু বলিল, তুমি জাভায় এসো না আমার সঙ্গে, বড়বুদুরের স্কেচ আঁকব। তাছাড়া মাউন্ট শ্যালাকের বনে যাব। ওয়েস্ট জাভাতে বৃষ্টি কম হয় বলে ট্রপিক্যাল ফরেস্ট তত জমকালো নয়, কিন্তু ইস্ট জাভার বন দেখলে তুমি মুগ্ধ হবে। তুমি তো বন ভালোবাসো, এসো না। বন্ধুর কাছে লীলাদের বাড়ি অনেক দিন আগে দেখা বিয়াত্রিচে দান্তের সেই ছবিটা। অপু বলিল, বতিচেলির না? না, আগে বলতো লিওনার্ডোর, আজকাল ঠিক হয়েছে আম্ব্রোজো ডা প্রেডিসের। বতিচেলির কে বলল? লীলা বলিয়াছিল। বেচারি লীলা। সপ্তাহের শেষে কিন্তু বন্ধুটির আগ্রহ ও অনুরোধ এড়াইতে না পারিয়া তাহাকে কাশী রওনা হইতে হইল। কাশীতে পরদিন বেলা 12টার সময় পৌঁছিয়া বন্ধুকে ক্যান্টনমেন্টের এক সাহেবী হোটেলে তুলিয়া দিল ও নিজে এক্কা করিয়া শহরে ঢুকিয়া গোধুলিয়ার মোড়ের কাছে পার্বতী আশ্রমে আসিয়া উঠিল। গোধুলিয়ার মোড় হইতে একটু দূরে সেই বালিকা বিদ্যালয়টা আজও আছে। ইহারই একটু দূরে তাহাদের সেই স্কুলটা। কোথায়? একটা গলির মধ্যে ঢুকিল। এখানেই কোথায় যেন ছিল একটা বাড়ি। সে চিনিল, তাহার এক সহপাঠী এই বাড়িতে থাকিত। 2-1 বার তাহার সঙ্গে এখানে আসিয়াছিল। বাসা নয়, নিজেদের বাড়ি। একটি বাঙালি ভদ্রলোক দাঁড়াইয়া শশা কিনিতেছিল। সে জিজ্ঞাসা করিল, এই বাড়িতে প্রসন্ন বলে একটা ছেলে আছে, জানেন? ভদ্রলোক বিস্ময়ের সুরে বলিলেন, প্রসন্ন ছেলে? অপু সামলাইয়া বলিল, ছেলে না, মানে এই আমাদের বয়সী।
কথাটা বলিয়া সে অপ্রতিভ হইল। প্রসন্ন বা সে আজ কেহই ছেলে নয়, আর তাহাদের ছেলে বলা চলে না, এ কথা মনে ছিল না। প্রসন্নর ছেলে বয়সের মূর্তি মনে আছে কি না? প্রসন্ন বাড়ি নাই। জিজ্ঞাসা করিয়া জানিল সে আজকাল 4-5টি ছেলেমেয়ের বাপ। স্কুলটা কোথায় ছিল সে চিনিতে পারিল না। একজন লোককে বলিল, মশাই, এখানে শুভঙ্করী পাঠশালা বলে একটা স্কুল কোথায় ছিল জানেন? শুভঙ্করী পাঠশালা? কই না, আমি তো এই গলিতে 10 বছর আছি। তাতে হবে না, সম্ভবত 22-23 বছর আগেকার কথা। ও, বসাক মশাই, বসাক মশাই, আসুন একবারটি এদিকে। ওকে জিজ্ঞেস করুন, ইনি 40 বছরের খবর বলতে পারবেন। বসাক মশাই প্রশ্ন শুনিয়া বলিলেন, বিলক্ষণ, তার জানি নে, ওই হরগোবিন্দ শেঠের বাড়িতে স্কুলটা ছিল। ঢুকেই নিচু মতো তো, দুধারে উঁচু রোয়াক। অপু বলিল, হ্যাঁ হ্যাঁ ঠিক, সামনে একটা চৌবাচ্চা। ঠিক ঠিক, আমাদের আনন্দবাবুর স্কুল। আনন্দবাবু মারাও গিয়েছেন আজ 18-19 বছর। স্কুলও তার সঙ্গে সঙ্গে গিয়েছে। আপনি এসব জানলেন কি করে? আমি পড়তুম ছেলেবেলায়, তারপর কাশি থেকে চলে যাই।